নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে আমাদের মায়ের কথা তো হবেই। মায়ের কথা, মায়ের সঙ্গে মা ঠাকুরের কথা, মায়ের সঙ্গে দুর্গা মায়ের কথা সব একসঙ্গেই আমরা শুনব। গতকালের ঝামাপুকুরে যে অদ্ভুত অফুরন্ত, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এমন অদ্ভুত অনুভূতি। সেই অনুভূতির কথা যতটুকু পারি ভক্ত বন্ধুদের সঙ্গে আজকে ভাগ করে নেব। আজকে আমাদের বুধবার সাধারণভাবে দুটি অধিবেশন থাকে, কিন্তু আজকে দুর্গা মায়ের কথা একই সঙ্গে শুনবো বলে আজ আর আলাদা করছি না। গতকাল এই যে অদ্ভুত একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিছুটা লিখে, যতটুকু লিখতে পেরেছি লিখে পোস্ট করে ঠাকুরকে ধূপ দিয়ে তারপরে বসেছি। তা ধূপ দিতে দিতে আমার হাজব্যান্ডকেই বলছিলাম যে দেখো, এখন ঠিক সন্ধ্যে 6:30 বাজে। গতকাল ঠিক এই সময়টাতে আমাদের মনের ভাব কীরকম ছিল, আমাদের অবস্থান কীরকম ছিল, সব কীরকম বদলে বদলে গেছে। তাই সেই কথাটাও মনে পড়ছিল ছোটবেলায় পড়া কবিতা, ছড়া, যাই বলি 4টে লাইন। সময় বহিয়া যায় নদীর স্রোতেরও প্রায়, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্বল বল সকলে ঘুচায় কাল, আয়ু যেন পদ্মপত্রে নীড়। আসলে বলছি না, এখনো সেই ভাবের যে প্রাবল্য সেটা কাটতে চাইছে না। আয়ু যেন পদ্মপত্রে নীড় মানে জল, উচ্চারণ করে দিলাম নীড়, পাখির বাসা। আসলে কেন উচ্চারণটা ওরকম হলো তারও একটা মানে আছে। কথাটা মুখ দিয়ে বলছি, কিন্তু কথামৃতে ঠাকুরের একদম প্রথম দিকে যে একটা আঁকা ছবি আছে না মাস্টারমশাইয়ের, একদম প্রথম ওই আমাদের পুরনো যে কথামৃত তাতে থাকতো। সে বইগুলো একটু আয়তক্ষেত্রের মতো হতো, একটু চ্যাপ্টা, বড় করে ছবিটা থাকতো, পাখি ডিমে তা দিচ্ছে। ঠাকুরের চোখের বর্ণনা দিতে গিয়ে মাস্টারমশাই বারে বারে সেই কথাগুলি বলেছেন। কেয়া শুনবো বলে বসে আছি। শুভ সন্ধ্যা। জয়শ্রী, অনিতা, কেয়া, সংযুক্তা, চিনুদি, পারমিতা তো আসবেই আমি জানি, একদম পারমিতা, শুভ্রা, জয়শ্রী সরকার, রুম্পা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তাই আজকে আর দুটি পাঠ নয়, একটির মধ্যেই আমরা সব কথা শুনবার চেষ্টা করব যতটুকু বলা যায়। প্রথমেই যে কথা আমি লিখেছি সে কথা দিয়েই শুরু করব। তার আগে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, শ্রী গুরুকে স্মরণ করি, আর সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা জানাই। প্রথমেই বলতে হয়, ঠাকুরের ওপর একটু একটু অভিমান ছিল। এই এত ভিড়ের মধ্যে গিয়ে তোমাকে দেখতে হবে, এটা একেবারেই পছন্দ নয়। এটা পছন্দ নয় জগন্নাথ দেবের রথযাত্রার ক্ষেত্রেও। সে রথে চড়ে ওই ভাট্টার মধ্যে, তার মধ্যে তোমার সঙ্গে শুভ দৃষ্টিটি খুব ভালো করেই হয়, সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু ওই নিবিড়ভাবে পেতে চাই তোমাকে। এই ভাবটি নিয়ে রবিবার দিন খুব মনটা একটু অভিমানেই ভরে গিয়েছিল। তাই বুঝি তিনি এতভাবে এত উপছে দিলেন তার ভালোবাসা। তাকে আমরা কতটুকু ভালোবাসতে পারি। আমাদের গুরুদেব অমনি করে করে ওই গানটি গাইতেন যে এসো এসো নারায়ণ, এসো হে প্রভু পূর্ণ ব্রহ্ম নারায়ণ। এই গানটি গাইতেন এবং সেই গানের ভিতর দিয়ে স্বয়ং ঠাকুর বুঝি তাকে টেনে এনে আমাদের হৃদয়ে গুরুদেব দাঁড় করিয়ে দিতেন, বসিয়ে দিতেন। গুরুদেবের এই কৃপা ব্যতীত আমরা কিছুই ভাবতে পারি না। আবার যদি সেইভাবে দেখি
গুরু তো স্বয়ং শ্রী রামকৃষ্ণ, ভিন্ন ভিন্ন দেহের মধ্যে দিয়ে তার প্রকাশ। তা যাই হোক, গতকালের আগেও একবার পিয়ালি আমাকে বলেছিল যে দিদি, আমি আর তোমার কোনো অনুমতি নিইনি, একজন ছবি দি, শুভ সন্ধ্যা শ্রী রূপা ভট্টাচার্যর জয়ন্তী দি, শুভ সন্ধ্যা চন্দনা, শুভ সন্ধ্যা। পিয়ালি বলেছিল যে একজনের কথা চাইছিলেন যিনি একটু পাঠ করবেন। তা দিদি, আমি কিন্তু তোমাকে না জিজ্ঞেস করে তোমার নাম করে দিয়েছি। তা তখন ওখানকার যিনি ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি, তিনি ফোন করেছিলেন, অমিত দা, কিন্তু সে তখন রাত্রির 10টা বেজে গেছে, পরের দিন বিকেলবেলা। এদিকে তখন আমার ছেলে 5th সেমেস্টারের পরীক্ষা চলছে। একে তো আমি ওসব জায়গা চিনিই না, তারপর পরীক্ষা চললে কি হয় ছেলে মেয়ের, তখন তাকে কেন্দ্র করেই রুটিনটা চলতে থাকে। সে কখন বেরোবে, কখন খাবে, সে রাত জাগবে, তো মা বাবাও, ও আজকালকার ছেলেপিলে তো মা বাবাও সঙ্গ দিচ্ছে, এইভাবে হয়তো সেই কারণে সেবার হয়নি। তবে ঠাকুরকে অপর্ণাদি, আমাদের মিলন তীর্থ গ্রুপের যে অপর্ণাদি আর শুক্লাদি, তারা ঠাকুরকে গান শুনিয়ে এসেছিল, ফোনের মধ্যেই দেখেছিলাম। তারপরে বেশ অনেক দিন কেটে গেছে। হঠাৎই গতকালের আগের দিন সকালবেলা ফোন করে উনি বললেন। এবার যখন উনি বলছেন তখন তো আমি না বলতে পারছিই না, কারণ না বলতে আমার খুব খারাপই লাগছে। ইচ্ছেও 16 আনার জায়গায় 18 আনা। এদিকে হাজব্যান্ড বেরিয়েছে, মিস্ত্রির সমস্ত কাজকর্মের ঝামেলা চলছে, এর মধ্যে আমি পরের দিন মঙ্গলবার কি করব জানি না, এসে ঠাকুরের কাছেই চুপি চুপি বলছি, কি গো তুমি কি বলছো? তা তিনি তো পরম সখা, তিনি সব সময় ভক্তের ইচ্ছা পূর্ণ করেন। তিনি যদি আকর্ষণ না করেন তাহলে তো কারুর, সঙ্গমিত্রা, শুভ সন্ধ্যা, গৌরী, শুভ সন্ধ্যা, তিনি যদি শ্রীকে তো আগেই দেখেছি না করেন, তাহলে কেউ পারে না, তার কোনো না কোনো বাধা আসেই। তা ঠিক তেমনি করে আমার হাজব্যান্ড আসা মাত্র আমি বললাম, কি বলি? বললেন, হ্যাঁ তুমি যাও, কি আছে, কোনো অসুবিধে নেই। উপরন্তু বললে আমিও পারলে যাব, আর ছেলেও যাবে, সুতরাং 3 জনে চললাম। একথা শুনে কাবেরী বলল, মধুরিমাদি বলল, এখন ওই যে আমার পাঠ শুনতে যাবে, এই লজ্জায় আমি জড়সড় হয়ে যাচ্ছি। না, আমার পাঠই নয়, তিনি ডেকেছেনও প্রিয়তম, কে রহিবে ঘরে, রবি ঠাকুর গাইছেন। সেইখানে একটা কথা, ডাকিতে এসেছি তাই চলো তরা করি। এই পাঠ উপলক্ষ করে তিনি হয়তো আমাদের সবাইকে ডাক দিচ্ছেন। না হলে আমার হাজব্যান্ডও বলেছে, এতকাল কলকাতায় আছি, কলকাতায় জন্ম, কলকাতায় বুড়ো হয়ে গেলাম, অথচ এমন একটা জায়গা আছে জানতামও না। এমনকি সিটি কলেজে আমার ছেলের পরীক্ষা সিট পড়েছিল, ওর বাবা গিয়ে সেখানে কত ঘুরে এসেছে, এই জায়গাটি জানতেই পারেনি। তা যাই হোক, ঠাকুরের কাছে তো যাব, সেই আনন্দে সব কিছুই বেশ হয়ে গেল, সব কিছুই গুছিয়ে সাজিয়ে আমরা 4:45টায় বেরিয়েছি। গিয়ে দেখি কাবেরীর জন্য একটু চিন্তাটা বেশি হয়, বেচারি সকালবেলা কলেজে পড়াতে বেরোয়, সেই কলেজে পড়িয়ে তারপর আবার এসে ও মহাত্মা গান্ধী রোডে দাঁড়িয়েছিল। আর এই কেয়া সবাইকে বলবো, যারা মানে সবাইকেই বলবো, এমনকি আজকে দোলন ভট্টাচার্য, তাকেও বলেছি, সবাইকে বলবো। তবু কেয়াকে কি হয়, অনেক সময় ওর মেট্রো করে প্রচুর যাতায়াত, তাই বলছি, মহাত্মা গান্ধী রোডে নেবে, একদম সামনেই অটো, 9 টাকা ভাড়া, ওরা 10 টাকা নেয়। তা বলছি 10 টাকাই করে দিতে পারে ভাড়াটা। গিয়ে যাদবচন্দ্র দাস মিষ্টির দোকান, ওইখানটায় নামতে হবে, নেবে ওইখান থেকেই উল্টো দিক থেকেই দিগম্বর মিত্রের বাড়ি শুরু হয়ে গেছে, কিন্তু সামনের দিকটা ফ্ল্যাট মতো, বা তারা রিনোভেট করে তাদের বাসযোগ্য করে নিয়েছে। আর যেটি শ্রী শ্রী রামকৃষ্ণ ঝামাপুকুর শ্রী রামকৃষ্ণ সংঘ, শুভ সন্ধ্যা রুমাদি, সেই জায়গাটি হচ্ছে দুর্গা মণ্ডপ, পঙ্খের কাজ করা, পঙ্খ
ওটা পড়েছিলাম, ভুলে গেছি, ওই পাক, ওই সব সুরকি, ওই সব মিশিয়ে এক রকমের একটা পেস্ট মতো তৈরি করা হতো, সেইটা দিয়ে কারুকার্য করা থামের গায়ে, তার মধ্যে আবার পরীর মুখ। নিশ্চয়ই যাবই যাবই, সেই ঠাকুরকে বলো যে তুমি টানবেই, তুমি না টানলে তো কোথাও না কোথাও আটকে যাব। শুভ সন্ধ্যা লক্ষ্মী। তো সেইটাই বলছি যে এইবার গিয়ে প্রথমেই ওই যাদবচন্দ্র দাসের মিষ্টির দোকান, আগে থেকেই আমরা ঠিক করে গেছি ঠাকুরের জন্যেও মিষ্টি কিনবো, আর আমরাও সেই মিষ্টির স্বাদ গ্রহণ করব। ও মা, মঙ্গলবার করে মিষ্টির দোকানটা নাকি বন্ধ থাকছে আজকাল। তা যাগে, ওই সেদিনই আমরা পড়ছিলাম না কথামৃতে, এই খাওয়া দাওয়া এইগুলো স্থূল ব্যাপার, তিনি মনের যে আহার দিয়েছেন, প্রাণের যে আহার দিয়েছেন, সেই জায়গায় মিষ্টি খাওয়া ও তো জিহ্বার স্বাদ, মিনিটের, তারপরেই তো সব শেষ। কিন্তু এই মনে প্রাণে তিনি একেবারে গলা অবধি পূর্ণ করে দিয়েছেন। মা যে কি অপূর্ব একটা ভাষা, ফ্রেজ হয়ে গেছে ওটাই এখন, আনন্দের পূর্ণ ঘট। তা সত্যি তাই। আর তারপর ঢুকবো একজন, আর এখন তাই মনে হচ্ছে সেই বৃদ্ধ মানুষটির মুখের দিকে একবারও তাকায়নি, সে খালি ডাকছে, এসো এসো ভেতরে ঢোকো, এমনভাবে ডাকছে, মনে মনে আবার ভাবছি ঢুকছি তো, এতবার বলার কি আছে। তা যাই হোক, তখন সে কিরম একটা, মানে এটাই শুধু ভাবছি, এই রাস্তা দিয়ে ঠাকুর মানে ঠাকুরের কোন রূপ, তাও তো ভালো যে আমরা ফটোগ্রাফ পাই। মায়ের তো এত এত ছবি আছে, ঠাকুরের তো কখানি মাত্র, তাও তো চোখ খুলে তাকায় না। কিন্তু ওই সময় একটা 17-18 বছরের কিশোর, যে মায়ের কোল পোছা ছেলে, মায়ের বয়সকালের ছেলে, সে আরও কত আদরের। তারপরে একটি বোন হয়েছিল সর্বমঙ্গলা। আর কিন্তু ওই তো ছেলেটি, সে আবার একটু ভাবে ভোলা, তাকে নিয়ে মায়ের তো চিন্তা, তার দাদা রামকুমারেরও চিন্তা, তার উপর সে বালককালে পিতৃহারা হয়েছে। পিতৃসম রামকুমার, তখন ভট্টাচার্য মানে যেহেতু তারা পৌরোহিত্য করতেন চট্টোপাধ্যায়, ওই জন্য অনেকে রামকুমার ভট্টাচার্যও বলতেন। তা তিনি ভাইকে নিয়ে এসেছেন কেন না, ভাইয়ের গ্রামে মোটে লেখাপড়ায় মন নেই, এই ঝামাপুকুরেই তিনি সেই কথাটি বললেন, চালকলা বাঁধা বিদ্যে আমি শিখব না। তিনি এই যে একটা অদ্ভুত কথা জগৎকে শুনিয়ে দিলেন। তা যাই হোক, তা আমরা সে কথার তো বাবা কতই বা অর্থ বুঝি আর কি করি, এটুকু বুঝি মা ছেলেকে ছেড়ে দিয়েছে, আজব শহর কলকাতায় পাঠিয়েছে। তার ছেলেটি এমনই ভাবে ভোলা, কোন দিন খায় কোন দিন খায় না, মায়ের কি মুখে অন্ন ওঠে, মায়ের কি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে না। বললাম না, এই সব কথা তো আর বইয়ে লেখা থাকে না। কিন্তু আমরা যারা মা, আমাদের তো মনে হয় ছেলেটা রাস্তা দিয়ে উপেন মানে বসুমতী সাহিত্য মন্দিরের প্রতিষ্ঠাতা, আমরা যখন ভবতারিণী মায়ের কথা শুনেছিলাম, তখন এক জায়গায় ভবতারিণী মা বলছে, ও মা রুমাদি, লালজির কাছে গিয়েছিলে গো, কিন্তু দেরি হয়ে গিয়েছিল নিশ্চয়ই, সেই জন্য। তা তিনি তোমাদের ওই একটু ভোগ তো খাইয়েছেন, পয়লা বৈশাখে আসবে, পয়লা বৈশাখে লালজি নিচে আসবেন, অক্ষয় তৃতীয়ায় আসবে, লালজি নিচে আসবেন। আমার ছেলে তো অপেক্ষা করে আছে পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়ার দিন ওর দীক্ষা লাভের 1 বছর পূর্ণ হবে। একদম পারমিতাও দেখলাম, আমি ফোনটা অন করতে গিয়েই আমার ওইখানে পারমিতার এটাই চোখে পড়লো যে সত্যি বইয়ে এত কথা লেখা থাকে না, থাকে তো নাই। দিন প্রতিদিন ঠাকুর কত মানুষকে কতভাবে কত কৃপা করেছেন, কটি কথা লেখা আছে।
এই যেমন গোলাপ মায়ের মেয়ের বিয়ে হয়েছিল, ওই গনুর মা, সেই গনুর বিয়ে হয়েছিল ঠাকুর পরিবারে, দেবেন্দ্রনাথ ঠাকুরের আরেকটি শাখা, সেই নামটা এখন মনে পড়ছে না, তো যাই হোক সেই ঠাকুর পরিবারের ওই শাখাতে গোলাপ মায়ের মেয়ের বিয়ে হয়। তা তিনি তার স্বামীকে হারান, স্বামীকে না, মেয়েটাই তো মারা গেল। তা দুটি নাতি ছিল গোলাপ মার। তা সেই নাতিরা দিদিমাকে খুব ভালোবাসত। দিদিমা তখন উদ্বোধনে মায়ের কাছে থাকে, মানে গোলাপ মা। এবার নাতিরা এসে খালি দিদিমাকে টানাটানি করে, আর নবীন ব্রহ্মচারীরা খালি বলে, ও গোলাপ মা যাও না নাতিদের কাছে, লাতি, তখনকার উচ্চারণ গ্রাম্য, লাতিদের কাছে আদর খেয়ে এসো না। কেন রে মুখ পোড়ারা? গোলাপ মা তো আবার একটু কর্কশ ভাষী ছিলেন, কেন রে মুখ পোড়ার দল, আমি গেলে বুঝি তোদের খুব সুবিধে হয়, এই রকম খিচির মিচির ঝগড়াঝাটি চলতো। কিন্তু নাতিরা এসে বারবার তাদের দিদিমাকে সাধ্য সাধনা করতো। তা দিদিমা একবার গেছে নাতিদের সঙ্গে, এবার গিয়ে সেই জমিদার বাড়ি, সেখানে সব দরজায় দারোয়ান, পাহারা, রাজভোগ, বিরাট উঁচু করিবরগার বাড়ি, তারপর মোটা মোটা থাম, ওই সব জাঁক জমক দেখে গোলাপ মায়ের প্রাণ হাঁপিয়ে উঠছে। গোলাপ মায়ের আর একটুও ভালো লাগছে না। শেষে তার ওই কোনো রকমে ভাঙা ভাঙা হিন্দি, কাজ চালানো হিন্দিতে সেই দারোয়ানের সঙ্গে ঝগড়া করে সে বলছে, আমি গঙ্গার চানে যাচ্ছি, তোর কিরে মুখ পোড়া, এই কথা গাল দিয়ে বলে গোলাপ মা গঙ্গা স্নানে বেরিয়েছেন। বেরিয়েই দেখেন ঠাকুর দাঁড়িয়ে আছেন। একেবারে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে নাকি শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি, হ্যাঁ, শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি, গোলাপ মায়ের স্মৃতিকথা একদম পরিষ্কার লেখা আছে। দেখছেন ঠাকুর দাঁড়িয়ে আছেন সামনে। দেখে গোলাপ মা হাঁপ ছেড়ে বাঁচলেন, ভাবলেন ঠাকুরও চাননি যে আমি এই জাঁকজমকের মধ্যে থাকি, বলে একদম উদ্বোধনের বাড়িতে। তখন ব্রহ্মচারীরা বলছে যে, বাবা এই আবার তুমি এসে গেছো? বলছে, হ্যাঁ রে, আবার এসে গেছি, তোদের তাতে স্বস্তি হলো না বুঝছি, এই বলে আবার ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে। তা এই যে ঠাকুর দেখা দিচ্ছেন, ঠাকুর কি একজনকে একবারই একদিনই দেখা দিয়েছেন? তা তো নয়। আমাদের গুরুদেব দেবী মায়ের কাছে যখন এই কথাগুলো শুনেছি, নিজের কানে শুনেও ওই বিশ্বাস ঠিকভাবে হয়নি। মনে হয়েছে যে সত্যি সত্যিই দেখা দিয়েছেন, নাকি ভাবতে ভাবতে মনে হয়েছে। আমাদের এই যে বুদ্ধি, আমাদের যে চারিদিকের সীমাবদ্ধতা স্থূল জগতের, এগুলি আমাদের বুদ্ধির নাশ করে, বুদ্ধি ধ্বংস করে। আমরা নানা রকম জিনিস পড়তে পড়তে আমরা সংশয় আত্মা হয়ে যাই। তাই রবি ঠাকুর গাইছেন না যে, সংশয় তিমির মাঝে না হেরি গতি হে, প্রেম ও আলোকে প্রকাশ জগপতি হে। সেই প্রেমের আলো তিনি যেদিন জেলে দেন, সেই দিনই তাকে দেখা যায়। তো শুভ সন্ধ্যা সঙ্গীতা একটু শুরু হয়ে গেছে, আর কালকের কথা আমি লিখেছি যতটুকু পেরেছি, আর রবি ঠাকুর তো আছেই একটু সাহায্যের জন্যে। শুভ সন্ধ্যা, শুভ্রাদি। তা এবারে যে কথাটি বলছি, এবার যেতে যেতে গিয়ে তো ঠাকুর মা স্বামীজির ছবি ঢুকেই দেখতে পাচ্ছি, কিন্তু ঢোকার মুখেই ওই যে আহ্বান, এসো না, এসো এসো, ঢুকে পড়ো। কাবেরী একটু আগেই তপনকে তাই বলছিলাম 6:30টার সময়, যে দেখো আজকের এই সময়টা আর গতকালের এই সময়টা, মানে আজকে সারাটা দিন ফোন বন্ধই প্রায় করে রেখেছিলাম, খুব দরকার ছাড়া ফোনটা খুলিনি, কেননা এখনও সেই ভাবটা, ঘোরটা কাটেনি। মধুরিমাদি শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা মন্দিরা। ওই যে বলছি, যতটুকু পেরেছি আমি লিখে চেষ্টা করেছি সকলকে ভাগ দেবার, আর নিজে তো বলছি এখনও আমার সেই
এটা কাটতে চাইছে না। কালকে কীরকম লেগেছে আমি সবাইকে বলবো। আর একটা জায়গায় আমাদের যাওয়া বাকি আছে, সেখানেও শুভ সন্ধ্যা শ্রাবণ। তুমিও ভাবছিলে, না ভেবেছি উপায় নেই, তিনি আমাদের কৃপা করে ভাবিয়ে নিচ্ছেন। আর দেখো, যারা যেতে পারেনি তারাও ওই যে যেতে পারিনি বলে তো তার কথাই ভাবছে। এই যে রুমাদি লিখলে, লালজির কাছে গেলাম, তার দর্শন হলো না বলে তুমি তার কথাই ভাবছো। তিনি তোমার প্রসাদটুকু খাওয়ালেন, এবার তার জন্য তোমার মনটাকে তিনি আরও ব্যস্ত করলেন, আরও ব্যাকুল করলেন। তার যে কত চাতুরী তার তো ঠিক ঠিকানা নেই। এই যে কৃষ্ণ যখন ব্রজমণ্ডলে বাঁশি বাজাতো, তখন সে ব্রজমণ্ডলে তো কত লোকজন, শুধু গোপীরাই তো শুনতে পেত, তারাই তো সব ছেড়ে আকুল হয়ে যেত। এই যে আমাদের অহং, আমার মনের মধ্যে খিচখিচ করে বিঁধছিল, মধুরিমাদি অত তার একটা ঝক্কি গেল, ওই অত কষ্ট করে তার চোখ নিয়ে একটা সমস্যা, অত দূর থেকে আসবে, কাবেরী সেই সকাল থেকে কলেজ করে সে আসবে, আবার তো পরদিন কলেজ, তাও যদি বা পরদিন অফ ডে হতো, কেন ওই আমার পাঠ শুনতে না? বড় চুম্বক পাথর যে তাকে একদম তখন 7:20 বলে না, আর 10 মিনিট। সত্যি তাই, পারমিতার জন্য এই যে বলছি না, পারমিতা আমার প্রথম, পারমিতা পিয়ালি, এই দুজনের কথা মনে হয়েছে। কেননা পিয়ালি আমাকে বলেছিল সকালবেলা ফোন করে, কি গো দিদি খুব এক্সাইটেড? আমি বললাম না, আমি ঠিক বুঝতে পারছি না, তবে আনন্দ তো হচ্ছেই, এক্সাইটেড আর কি। তখন বলছে না ওই যে আনন্দটা হচ্ছে ওটাই বলতে চাইছি। বলে পিয়ালি বলছে, আজকে তো আমার আঁকা শেখানো আছে, আর জানোই তো সবসময় ছুটি দেওয়া যায় না, টিচার কখনো ছুটি দিতে পারে না, স্টুডেন্টসগুলো না এলো আমি তো পেরে উঠবো না, আমার মা যাবে। আমরা না সে ঠিক আছে। পিয়ালি উচ্ছ্বসিত হয়ে বলল যে আর শুনতে তো পাবোই। দেখো, শোনাটা বড় কথা না, মায়ের কথা তো একই কথা আমরা শুনে 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 মানে মুখস্থও হয়ে গেল বুঝি, কিন্তু ওই প্রাণ অবধি না পৌঁছলে, যতক্ষণ না সেটা আমরা অভ্যাস শুরু করছি, ওই ফর্দ মুখস্থ করার মতো, দেশের বাড়ি থেকে ফর্দ এসছে, দুলে দুলে মুখস্থ করে যাচ্ছি, কিন্তু যতক্ষণ না সেটা প্র্যাকটিক্যাল হচ্ছে, প্রত্যক্ষ অনুভূতিতে না যাচ্ছি, ততক্ষণ আর কি হলো। তা যাই হোক, তারপর এবার কালকের কথাতে আসি আবার। তারপরে ওই লোকটির মুখের দিকে তাকাইনি, কিন্তু অদ্ভুতভাবে তার আহ্বানটা কানে বেজে আছে। আর তারপরে আজ আমার সারাদিন মনে হচ্ছে যে তোমারই রূপ গোপন রূপে জনে জনে, কি জানি বাবা তুমি আবার ডাকছিলে নাকি। তারপর তো ঢুকলাম, হঠাৎ আকাশের চাঁদটা যেন এমনিই তো উজ্জ্বল, সামনেই দোল পূর্ণিমা, রবি ঠাকুর লিখছেন, তিথির পরে আসিছে তোরি দোলের নাটে। পারমিতা গো, আর তুমি আমায় যে ফুলের ছবিটা পাঠিয়েছিলে, ওই ছবিটা যেন মানে এক রাস আনন্দ নিয়ে ফোনের স্ক্রিন থেকে ছলকে উঠেছিল। তারপরে সেই চাঁদটা যেন মুখ বাড়িয়ে বলছে, তো মায়ের কথা তো অপূর্বই। দেখেছো তো কাবেরী, তোমারও ওই কানে বেজেছে কেমন করে লোকটা ডাকছিল। তখন আমরা লোকটার দিকে অত তাকালামই না কেউ, কেননা তখন মনে হচ্ছে কতক্ষণে গিয়ে ঠাকুরকে দেখব। আর আমাকে আমার ছেলে বলেইছিল, মা তুমি যেরকম, তোমার ওই রাস্তাটা কিন্তু ভাল লাগবে না। আমি বললাম দাঁড়া চুপ কর, ওই রাস্তাটা দিয়েই তো ঠাকুর হেঁটে হেঁটে যেতেন। সত্যি তাই, পিয়ালি বলেছিল অটো পাবে না, মুহূর্তের মধ্যে অটো পেয়ে গেছি। আর তারপরে এই কথাতেই ওই সেরে নিই, ফেরবার সময়ও ঠাকুর যে পরম সখা, হাত ধরে নিয়ে যান, আবার বাড়িতেও পৌঁছে দেন। আমার হাজব্যান্ড প্রচণ্ড চিন্তা করছিল কাবেরীর জন্য, কাবেরী এত স্মুথলি পৌঁছে গেছে আমাদেরও আগে, মধুরিমাদিও উঠেই আমরা মেট্রো এসব বসতে পেরে গেছি। যাই হোক, এগুলো তো সব স্থূল আমাদের চাওয়া, যে ঠাকুর এসে আন্দুলে যখন যেতাম,
এখনও মনে পড়ে, গুরুদেব ট্রেনটা যেন মিস না করি, গুরুদেব ট্রেনটা যেন মিস না করি, বলতে বলতে যাচ্ছি, তাড়াতাড়ি করে হাঁটছি, হাওড়া স্টেশনে অ্যানাউন্স করছে সাউথ ইস্টার্নের ট্রেন ছাড়বে, ট্রেনটা যেন মিস না করি, তুমি 1 মিনিট লেট করিয়ে দাও। তাড়াতাড়ি করে যাচ্ছি, কেননা ওই ট্রেন মিস হলে আবার দেরি, আর দেরি মানে তোমার কাছে পৌঁছতে দেরি। এবার গেছি তো কলেজ পালিয়ে, সুতরাং সময়ের মধ্যে বাড়ি ফিরতে হবে। আর আমাদের ওই সব জায়গায় এত চেনা পরিচিতি থাকতো যে কে বাবার কানে তুলে দেবে, তোমার মেয়ে হাওড়া স্টেশন দিয়ে ফিরছিল, তাহলেই তো গেল। গেলেই গুরুদেব একগাল হেসে বলতেন, আবার কলেজ পালিয়েছিস, তা বেশ করেছিস। তা বেশ তো করেইছি। ওই যে ঠাকুরের কাছে কালকেই ওখানেই বোর্ডে লেখা ছিল, যতই লেখাপড়া শেখো তাতে ভক্তি লাভ না হলে কিছুই কিছু না, সব ফক্কা, ঠাকুর বলছেন। তা যাই হোক, তাকে পাওয়ার ইচ্ছা, তাকে ভালোবাসা না হলে কিছুতেই কিছু না। তবু আমরা দেখি কি যে সাধারণভাবে মানুষের তো কোনো অসুবিধে হচ্ছে না, দিব্যি চলে যাচ্ছে। আসলে এইটাই মহামায়ার মায়া, যে কজনের ভিতর তিনি সেই আকর্ষণটা জাগিয়ে তোলেন, আর বাকিদের তিনি নানা রকমের পাশ দিয়ে বদ্ধ করে খেলবার দিকে ঠেলে দিয়েছেন। সবই তো তার খেলা, সবই তো তার জগতের এই অপূর্ব প্রবাহ। যেমন প্রেমেশানন্দজি মহারাজ বলছেন যে দেখো, এই বায়োস্কোপ দেখতে গেলে পর্দাটাই সত্যি আর আলোর খেলাটাই সত্যি, কিন্তু আলোর খেলায় যা দেখছো সেগুলো সত্যি নয়। তা বলে তুমি কি সারাক্ষণ বলছো সত্যি নয় সত্যি নয়? তাহলে তো খেলাটা জমবে না। সিনেমাটা তুমি দেখতে দেখতে বুঝতে পারছো, কিন্তু সেই সিনেমার সঙ্গে তোমার, দেখেছো তো, দেখো তোমার ভাবনাটা ফুলের সঙ্গেই চলে এসেছিল, ফুলগুলো একদম ছলকে উঠেছিল ফোনের ভিতর থেকে। আমি ফুলগুলো দেখে ঠাকুরের মুখের দিকেই তাকিয়েছিলাম, এবং সত্যি এই অনুভবের মূল সুরটা কিন্তু গাঁথা হয়ে গেছিল পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে। তারপরে যেটা বলছি, প্রেমেশানন্দজি মহারাজ বলছেন যে তখন আমরা যদি সেই সিনেমার বায়োস্কোপের মতন এখানেও যদি আমরা সেটার মধ্যে যত জড়িয়ে পড়ি তত সেটা বেশ সত্যি হয়। ঠাকুরও বলেছেন খেলাটা তত পোস্টাই হয়, জটিলা কুটিলা থাকে নানান রকম, বেশ খেলাটা জমে। তা না যদি একই রসের গল্প হয় তাহলে কি সেটা একঘেয়ে হয়ে যাবে, তাই নানা রকম চলতে থাকে। আমরা তার সঙ্গে নিজেদের ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলি। সেই জীবনমুক্ত অবস্থাটা থাকলে এ সংসার মজার কুটি হয়ে যায়। শুভ সন্ধ্যা সুস্মিতা। তারপরে ওখানে দাঁড়িয়ে দেখছি ফ্রেঞ্চে লেখা আছে একটা সিংহ, তার চারপাশে কারেজ, আর তারপরে লেখাটার তো পড়তে মানেটা জানি না, ফ্রেঞ্চে লেখা, কারণ ওই সময় ব্রিটিশরা তো ব্যবসায় ওস্তাদ, সেখান থেকে তাদের হয়তো এই কাস্ট আয়রনের লোহা টোহা এসেছে। কারেজ অ্যান্ড হোপ, তার মানেটা আবার গুগল খুলে দেখে নিলাম বাড়ি এসে। আমাদের শ্রীরামপুর কলেজে যেমন হল্যান্ডের রাজা সিঁড়ি পাঠিয়েছিল পিতল আর কাঠ দিয়ে, সে বিরাট বিরাট বড় সিঁড়ি, সে দেখবার মতো। তা সেই রকম ওই রকম চাকচিক্য, এরম দুর্গা মণ্ডপ, পঙ্খের কাজ করা, অত বড় থাম, সবাই বুঝি কানে কানে বলছে যে এখানে কিন্তু আমরাও তাকে পেয়েছি, আমাদেরও তিনি ছুঁয়ে গেছেন, আমরাও তার স্পর্শ পেয়েছি। সেখানে বারবার মনে হচ্ছে ওই দোতলায় উঠতে দেয়, আগে থেকে বলতে হয়, জিজ্ঞাসা করে অনুমতি নিয়ে রাখতে হয়, কেননা ওটা তো লোকের বাড়ি, গৃহস্থের বাড়ি। দিগম্বর মিত্রের পৌত্র নাতি এই অংশটুকু, এবং আশপাশের পাড়ার আরও বাকি লোকেদের বদান্যতায় এই জায়গাটুকু ঠাকুরের লীলাস্থল হিসেবে সংরক্ষণ করা হয়েছে। তা এখানে দুর্গাপুজো হচ্ছে, ঠাকুর আছেন 2 বছরের একটু বেশি সময়। ওপরে গিয়ে সেখানে মেয়েরা সব ঘিরে বসে আছে, মেয়েরা তো পর্দানসীন অন্দরমহলে থাকেন।
তুমি আর ওরকম বলো না গো, তুমি একটা কি বলবো বলো, একটা দেখো তোমার সাবজেক্টে তুমি ডক্টরেট, তুমি কিচ্ছু ওরকম বলো না। তো তারপর শোনো, আসলে ঠাকুর ওইগুলো দেখাচ্ছিল যে দেখ আমি কীরকম এইখানে ঘুরে ঘুরে বেড়াতাম, এইখানে আমার চরণচিহ্ন ফেলে গেছি। তাই তাই বারবার বারবার মনে হচ্ছে ঠাকুরের আরতি হচ্ছে আমার সামনে বসে, তখনও ভক্তরা আসেনি, আসতে শুরু করেছে। মধুরিমাদি কখন এসেছে, পাঠ জাস্ট শুরু হয়েছে। কাবেরী, তপন, বুল্লু, আরও একজন দুজন বয়স্ক ভদ্রলোক, ভদ্রমহিলা, তারা বসে আছেন। আমি কিন্তু ঠাকুরকে দেখছি না, ঠাকুরের ওই ছবি আর কত দেখব। আমি তো দেখছি সেই নরম নরম ফোলা ফোলা গাল, লাল লাল ঠোঁট, কোকড়া কোকড়া চুল, ঢুলু ঢুলু চোখ, সেই কিশোর, নওল কিশোর। রবি ঠাকুরের গান, ওগো কিশোর তোমার দ্বারে পরানো মম জাগে। সত্যি মনে হচ্ছে মানে চোখগুলো যদি এরকম করে রোগড়ে রোগড়ে দেখি, তাহলে এক্ষুনি বোধহয় দেখতে পাবো যে ঠাকুর দাঁড়িয়ে আছে। ওই আমার দিকে তাকিয়ে না, কারোর দিকে তাকিয়ে না, জগতের দিকে তাকিয়ে না, উদাস হয়ে তার এই অনন্ত সৃষ্টির দিকে তাকিয়ে কিশোর গদাধর দাঁড়িয়ে আছে। হঠাৎ বুঝি দেখতে পাবো, আর যত দেখতে পাচ্ছি না তত কান্না পাচ্ছে। তাই ভাবছি দিগম্বর মিত্রের বাড়ির মেয়েরা তাদের কাছে বসে সেই গ্যাসের আলো জ্বলা কলকাতা চারিদিক ঘনিয়ে এসেছে, জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। এখন তো লোকে জ্যোৎস্না দেখতেই পায় না, চেনেই না জ্যোৎস্না কেমন আজকালকার ছেলে মেয়েরা। সেইখানে প্রদীপের আলো জেলে সেই যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং রাম ও কৃষ্ণ, সে রামায়ণ কথা শোনাচ্ছে, সে কৃষ্ণ কথা শোনাচ্ছে। বিজ্ঞানানন্দজি মহারাজকে যখন বলেছিলেন ঠাকুর যে দাপরে তিনি কৃষ্ণ হয়ে গোপীদের সঙ্গে প্রেমের লীলা খেলা করেছেন, বিজ্ঞানানন্দজি বলছেন আমি কলেজের ছোকরা হো হো করে হেসে উঠেছি, কিন্তু ঠাকুর তাতে একটুও রাগ করেননি। ঠাকুর গম্ভীরভাবে এমনভাবে রাসলীলার কথা বলছেন যে তখন যেন সেই রাসলীলা তত্ত্ব আমার সামনে একদম স্পষ্ট হয়ে উঠছে। তারপর এই ঝামাপুকুরেই, এইখানেই তখন ঠাকুর খালি গা, চৌকি পাতা, ভবতারিণী মায়ের বাপের বাড়ি সেটা। শ্রী গো, তোমাকেও আমি বলি যে তুমি এত মানে কষ্ট করে সব দিক সামলে কত তো এদিক ওদিক যাও, একবারটি এসো। এবং তোমার এই সংবেদনশীল মন, যারই সংবেদনশীল মন আছে, সেই ওখানে আমাদের একজন ভক্ত দাদাভাই অরিন ভাদুরী, তিনি লিখেছেন পরশলোভী কিছু মানুষ সেখানে গিয়ে শোনা হয়ে গেছে না, এরম একটা কি কমেন্ট লিখেছেন। না মিনদি, একটু দেরি হয়ে গেল, তা ঠিক আছে, পরে শুনে নিও। তা পরশলোভী বটে, মানে সত্যি সেখানে মানে লোহা, আমরাও সেখানে গিয়ে ক্ষণিকের জন্য শোনা হয়ে গেছিলাম। ক্ষণিকের জন্য আমাদের মনের ভাব পুরো বিপরীতে বইছিল। উজানে আমরা বইয়ে পড়ি পদাবলিতে যে কৃষ্ণ যখন বাঁশি বাজাতো তখন যমুনা নাকি উজান বইতো, উল্টো দিকে বইতো, যেদিকে বওয়ার কথা না বয়ে। গাছপালা স্থির হয়ে যেত, চাঁদটা এরম ঝুঁকে পড়ে বলছিল যে আমি তখনই এমন করে আলো ঢেলেছিলাম ধরিত্রীর বুকে। সেই আলো মেখে আমাদের গদাধর ওই সিঁড়ি দিয়ে নেমে হয়তো চুপ করে দুর্গা মণ্ডপে বসে থাকতেন। তার মায়ের কথা মনে পড়তো, জগন্মাতার কথা মনে পড়তো, কি মনে পড়তো তা আমরা জানি না, কিন্তু মায়ের মনে কি তার জন্য চোখ দিয়ে টপ করে জল গড়িয়ে পড়তো না? সে কত দূর! এখন তো ফোন ছাড়া সব একদম আমরা অস্থির হয়ে যাব। 14 বার ফোন করে ছেলেপুলের খোঁজ নেওয়া, এ প্রান্ত থেকে ও প্রান্তে সব যোগাযোগ। একদম তুমি ঠাকুর নিশ্চয়, আমরা সবাই আবদার করব। ওই যে বললাম না রোববার একটু রাগ রাগ ছিল যে ওই ভিড়ের মধ্যে গিয়ে আমি তোমায় দেখতে পারবো না, তাই বুঝি ঠাকুর এমন করে ভালোবাসায় ঢেলে দিলেন, ভরিয়ে দিলেন।
এটা বরাবরই, রথের দিনও তোমার সঙ্গে আমার খুব একটা ভালো লাগে না। ওই রথের মধ্যে ওই ভিড় ভাট্টা, আমার বরের অনেকবার শখ হয়েছে, যাবে যাবে রথে যাবে, বলছে একদম যাব না, এই টিভিতে দেখছো এই দেখো। তারপরে তারপরে ওই যে বললাম পাঠ করব কি, মানে আমি সত্যি চোখ চেয়ে একজনকেও দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ পরে মধুরিমাদিকে দেখতে পেলাম, কেননা আমার মনে হচ্ছিল মধুরিমাদি আসবে বলেছে, আসছে বলেছে, নিশ্চয়ই এতক্ষণে এসে পৌঁছেছে। আর তপন বলেছিল সে ছেলের সঙ্গে বই কিনতে যাবে, সেও আর উঠে যায়নি। তার ছেলেকে বলেছিল দাঁড়া হয়ে যা, তারপর আমরা বই কিনবো। ছেলে আবার মাতৃভক্ত, তো সে বলে না মায়ের কষ্ট হবে, আমি আধ ঘন্টা, আমি তো অতটা বুঝি না, আমি আধ ঘন্টায় গিয়ে বইটা কিনে নিয়ে আসছি, বলে সে বই কিনে নিয়ে এসেছিল। তা যাই হোক, তারপরে ওই ভবতারিণী মায়ের কথাটায় চলে আসি। খাটের ওপরে, খাট তো নয় চৌকি, চৌকি মানে খটখটে চৌকি পাতা, তখন মানুষজন চৌকির ওপর বসে ওরকম ভাত খাওয়া ইত্যাদি ইত্যাদি করতেন, মানে বাইরের ওরম চৌকি পাতা থাকতো উঠোন বা বারান্দায়, সেইখানে ভবতারিণীকে শোয়ানো আছে। ছোট্ট মেয়েটি ঠক ঠক করে পা ঠুকছে, কাঠে পায়ের গোড়ালিটা লাগবে বলে দাদা, তো বড় দাদা, 18 বছরের বড় দাদা, সে বাঁ হাত দিয়ে ভবতারিণীকে ঠেলে সরিয়ে রেখে ডান হাত দিয়ে ভাত খাচ্ছে। আর ভবতারিণীর মা হচ্ছে তার খুড়িমা। খুড়িমা তাকে বড় ছেলে বলেও আবার ডাকেন। তা সেই সময়ে ওই ঝামাপুকুরেই একদিন এসেছে ঠাকুর এসেছেন, আর ভবতারিণী সে বোধহয় বন্ধুদের সঙ্গে খেলতে বা কী করতে গেছে, তার তখন খেলাধুলো বারণ, বিয়ে হয়ে গেছে, একেই তাকে দেখতে ভালো না, কালো কুৎসিত সে, আর তার বর আবার রাজপুত্রের মতন। এই কথা শুনে শুনে তো কান ঝালাপালা। তারপর আবার সে ওরকম পাড়া বেড়ানি, আবার তাতে তাকে শোনানো হয় যে আবার ছেলের বিয়ে দেব, এইসব নানা ঝুট ঝামেলা যেরম হয়ে থাকে আর কি। তা তার মধ্যে ভবতারিণী তখন ওই 8 বছর এরম বয়স তার, সে দৌড়ে এসে, এদিকে সন্ধে হয়ে গেছে, মা তো প্রচণ্ড বকবে, তা এসে হঠাৎ দেখে কি দাদা বসে আছে। তার দাদাকে দেখে সে একেবারে দাদা গো বলে গিয়ে গলা জড়িয়ে ধরতে গেছে, দেখছে দাদার গা দিয়ে সোনা সোনা আলো ঠিকরোচ্ছে। সেই কথা তার মা যখন শুনছে, মা বটি নিয়ে কুটনো কাটছিল, মা তো রেগেই গেছে, হাজার গালি দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। মা শুনে বিশ্বাস অবিশ্বাস কোনোটাই করছে না। আর তার দিদি আর বৌদি চুপ করে আছে, আর দিদি বলছে যে দেখেছো কীরকম হিংসুটে, যদি দেখতেই পেলি আমাদের ডাকলি কেন, এই রকম নিয়ে একটা ঝুট ঝামেলা চলছে। এদিকে ওদের বাড়ির পিছনে ওই সমাজের চোখে যারা পতিতা এরম বেশ কিছু মহিলারা থাকতো, তাদের মধ্যে আবার যে একজন প্রধান মাসি, সে ওখানে যে ওই পুকুর পাড়ে জল নিতে আসতো, সে তখন তাদের ওই রকম বিবাদ বিতণ্ডা শুনে মুখ বাড়িয়ে বলছে, হ্যাঁ গো তোমাদের বড় ছেলের গা দিয়ে অমনি আলো বেরুতে আমরাও দেখেছি, ব্রহ্মদত্তিতে ভর করেছে। তা পূর্ণ ব্রহ্ম নারায়ণ এমন ছদ্মবেশ ধরে এসেছেন, এসে এমন লুকিয়ে আছেন, কারোর জানবার উপায় নেই। অথচ তাকে যারা ভালোবাসে তারা মাঝে মাঝেই, সমাজের চোখে তো তারা পতিতা। 8 বছরের ছোট মেয়ে ভবতারিণী, তার কি পুঁথি পড়া বিদ্যে আছে না কিছু আছে, কিন্তু তাদের সেই পূর্ব জন্মের সংস্কার, এ সমস্ত এক বিরাট প্রবাহ অসীম কালো সাগরে ভেসে চলেছে। এই যে অনন্ত প্রবাহ, সেই প্রবাহের মধ্যে ঠাকুর কথামৃত এক জায়গায় বলছেন, থলো থলো কৃষ্ণ ফলে আছে। অবতার তো অনেক, অবতার তো এক নয়, তিনি অবতার রূপে আসেন। অবতার আবার কেমন ঠাকুর সেটাও বলছেন, যেন
একটা পাঁচিলের মধ্যে একটা বড় ফোকর, সেই বড় ছিদ্র দিয়ে ওপারে অনন্ত মাঠ তার দেখা যায়, বেশ খানিকটা দেখা যায়। মাস্টারমশাইকে আবার বলছেন, বুঝেছো তুমি কথাটা? আবার বলছেন যে যেন এক বিরাট চৌবাচ্চা জল, তার থেকে অনেক সরু সরুভাবে জল পড়ছে, আর একটা জায়গায় এত বড় ছিদ্র, সেখান দিয়ে গলগল করে জল পড়ছে। না, গুল্লুর তো এখন 21 বছর বয়স। ঠাকুর আরও ছোট, তো আরও অনেকটা ছোট, 17+ আমাদের ভাষায়। আর তখন তার মানে সেই সময়কার কথায় ওই 17 মানে 18 পা দিয়েছে, অনেকটা ছোট। কিন্তু ওই যে অদ্ভুত সেই মুখশ্রী, মানে মুখটা যেন মাখন দিয়ে তৈরি, দলা দলা মাখন দিয়ে। আর ঠাকুরের মুখের সেই বয়সের তো ছবি নেই, তবু তো মা বলেছেন এমন কল করেছে যে ছবি তুলে রেখেছে। কিন্তু একটা ছবি দেখে একটা মানুষকে কি কখনো তার সারা জীবনটার কিছু বোঝা যায়, চেনা যায়? তেমনি বইয়ে কটা কথা লেখা থাকে, কথামৃত শেষ 3.5 বছরের কথা, লীলা প্রসঙ্গ শুনে শুনে জড়ো করে করে লেখা। শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়েছে স্বামী চেতনানন্দজি মহারাজ, তিনি এই কথাটা বলেছিলেন। ওই সাধারণ উৎসব ওই জন্য 2 বার গেছি, ওই তোমারই রূপ গোপন রূপে জনে জনে এইটি বুঝিয়ে দিয়েছেন, আর স্বামী চেতনানন্দজির সঙ্গে কথা বলতে পেরেছি, এইটি পরম প্রাপ্তি। সেটি হচ্ছে চেতনানন্দজি মহারাজও একই কথা বলছেন যে তিনি কি শুধু এইটুকুই, তার এই এতখানি জীবনের মধ্যে তাকে আরও বিভিন্ন জন বিভিন্ন দৃষ্টিতে দেখে। এই যেমন শ্রী আমাদের বন্ধু, আমরা তাকে বন্ধু হিসেবে দেখছি, তার ছেলে কি তাকে সেইভাবে দেখছে? না। তার মা বাবা কি তাকে সেভাবে দেখছে? তার হাজব্যান্ড কি তাকে প্রত্যেকে মানে প্রেক্ষিতটা আলাদা। তাই এই ঠাকুর, তাদের কথাবার্তার ভঙ্গিও আলাদা। ঠিক তেমনিভাবে ঠাকুরও তো তেমনি। ওই জন্য ভবতারিণী মায়ের ওই বই পড়ে পাগল হয়ে গেছিলাম, এবং যারাই পড়েছে তারাই পাগল হয়ে গেছে। ঠাকুরকে গলা পেঁচিয়ে ধরে ভবতারিণী ঝুলছে, আবার বুকের লোমটা খামচি মেরে ধরেছে, আবার ঠাকুর চুপি চুপি জিজ্ঞেস করছে সব ঠাকুরের নাম বলে, রাম সীতা ভালোবাসিস, শিব ভালোবাসিস, কালী ভালোবাসিস? আর ভবতারিণী মা ছোট্ট মেয়ে তো, বলছে ভালোবাসি না ছাই, এই এত বড় জিভ বার করে, কিন্তু তাও বলছি ভালোবাসি ভালোবাসি, যাতে মন্তর দেয়। সে ভেবে বসে আছে মন্তর বুঝে একটা সোনার গয়নার নাম। তারপরে ঠাকুর ফট করে জিজ্ঞেস করেছেন, হ্যাঁ আচ্ছা তুই আমাকে ভালোবাসিস? ভালোবাসি 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 বলে ঠাকুরের বুকে মুখ ঘষে সে বলছে। ঠাকুর তারপরে তার আগে তার কোমরের কষি, কাপড়ের কষি ধরে টানাটানি। এ কি অদ্ভুত এ চিত্র! এ একজন নারীর মানে পক্ষেই দেখা সম্ভব। স্বামীজি বলছেন সেই জীবাত্মা যে নারী দেহ প্রাপ্ত হয় সে অনেকটা এগিয়ে থাকে, তার সংবেদনশীল মন। এইটা কোন বইয়ে আছে? তোমাকে পিডিএফটা পাঠিয়ে দেব। পাঠিয়েছিলাম তো তাপসী বসুমতী মা, পাঠাইনি? আচ্ছা পাঠিয়ে দেব, তুমি ওখানে প্রিন্ট আউট নিয়ে নেবে। আর তার আগে ফোনে পড়তে অসুবিধা হবে, বড় স্ক্রিনে পড়বে। আজকেই পাঠিয়ে দেব, এবং পাঠিয়ে দেবার পর তুমি আমাকে শুধু বলবে যে কীরকম আছো। এটা প্রথম পড়েছিলাম তখন করোনার সময়, কারোর সঙ্গে কোনো ইন্টারাকশন হচ্ছে না, কাউকে বলতে পারছি না, আকাশের দিকে তাকিয়ে গ্রিলটা ধরে দাঁড়িয়ে আছি, পাগল পাগল অবস্থা, সে বলবার কথা নয়। তা যাই হোক, কালকের যে এই ঘটনা, এই পরিপ্রেক্ষিতে আমরা মায়ের একটা কথা দিয়ে শুরু করেছিলাম, এবার 3টে বই নিয়ে গেছি, ও কখনো শেষ হয়? আসলে আমরা বুঝতে পারি না যে কেমন এই কথাটা এরকমই। তার মধ্যে আর একটা কথাও বলবো, সেটা কালকে বলবার ছিল, বলা হয়নি। কেন আমাদের তার প্রতি আকর্ষণ জাগে না? তাহলে যে খেলা বন্ধ হবে, সেইটা দিয়েই শুরু করি। মা জয়রামবাটিতে না থাকলে সেখানে যেতে মন চাইতো না।
একবার মা কলকাতা থেকে দেশে ফিরে এলে দেখা করতে গেছি। বললেন, ও নলিন, এই ঝি কি বলে শোন। ঝি বলল, মার ঘরের ভেতর ধান রেখে দরজায় শুয়ে আছি। অধিক রাতে দেখি মা পাটের কাপড় পরে ডান হাতে গঙ্গা জলের কমণ্ডলু আর বাঁ হাতে ফুলের সাজি নিয়ে এসে আমাকে ধমক দিয়ে বলছেন, দরজা ছাড়, আমি ভেতরে গিয়ে ঠাকুর পুজো করব। আমি তাড়াতাড়ি বিছানা গুটিয়ে নিলাম। মা ঘরে ঢুকে পুজো করে আবার বেরিয়ে গেলেন। মা বললেন, শুনলি রে, আমি কি জয়রামবাটি ছাড়া? মায়ের ধান ভাঙতে ভাঙতে গয়লা বউ বলল, এই কথাটা কে বলেছে? এই যে, সেটা কিন্তু এখানে লেখা নেই ঠিকভাবে। এটা আমি পড়ছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, 3য় খণ্ড, পেজ নাম্বার 735। তার আগে হচ্ছে এই রকম কথা। সাতু দীক্ষা নেওয়ার পর আর পড়বেন কি না জিজ্ঞাসা করায় মা বললেন, পড়বে বই কি, ঠাকুরের সন্তানরা মহা পণ্ডিত, মূর্খের দ্বারা কোনো কাজ হয় না। আর ঠাকুর এলেন মূর্খোত্তম হয়ে। কেন? যে পাণ্ডিত্যের অহংকার যাতে আমাদের ত্যাগ হয়, আমাদের পাণ্ডিত্য যেন পাশ হয়ে গলা চেপে না ধরে। তারপরেই এই কথাটা আছে। মা জয়রামবাটিতে না থাকলে সেখানে যেতে মন চাইতো না। একবার মা কলকাতা থেকে দেশে ফিরে এলে দেখা করতে গেছি। বললেন, ও নলিন, এই ঝি কি বলে শোন। ঝি বলল, মার ঘরের ভেতর ধান রেখে দরজায় শুয়ে আছি। অধিক রাতে দেখি মা পাটের কাপড় পরে ডান হাতে গঙ্গা জলের কমণ্ডলু আর বাঁ হাতে ফুলের সাজি নিয়ে এসে আমাকে ধমক দিয়ে বলছেন, দরজা ছাড়, আমি ভেতরে গিয়ে ঠাকুর পুজো করব। শুভ সন্ধ্যা রিনাদি। একদম শ্রী। হ্যাঁ, অনলাইনে তো পড়তে পারবেই, কিন্তু কি হয়, মাঝখানের পাতাগুলো দাগ দিয়ে দিয়ে ওটা যেন আরও অমৃত লাগে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি বিছানা গুটিয়ে নিলাম। মা ঘরে ঢুকে পুজো করে আবার বেরিয়ে গেলেন। মা বললেন, শুনলি রে, আমি কি জয়রামবাটি ছাড়া? অর্থাৎ মা সব সময় নিত্য অধিষ্ঠান করছেন সেখানে। প্রকট লীলায় যারা ভাবছে মা এখন আছে কি নেই তা নয়। মায়ের ধান ভাঙতে ভাঙতে গয়লা বউ বলল, ঠাকুরজি, কত লোকে 24 প্রহর দিচ্ছে, তোমার কত ছেলেপুলে, তুমি 24 প্রহর দাও না। ওই 3 দিন ধরে যে অবিরাম হরিনাম হয় সেইটি। মা বললেন, গয়লা বউ, এরপরে কত 24 প্রহর দেখবি এখন? এই যে চারিদিকে আজকে কত রকমের ঠাকুরকে নিয়ে কথা, কত আলোচনা। সেই সাত্মানন্দজি কোথা থেকে এসে প্রতিদিন তার কথা বলে চলেছেন, হাজারে হাজারে মানুষ ছুটে চলেছে। তাই মা বলছেন, গয়লা বউ, সে গয়লা বউ কে? সে কে আমরা জানি না, কিন্তু তার লীলা সঙ্গিনী তো বটে। ওই জন্য ভূতেশানন্দজি মহারাজের অপূর্ব কথা। মায়ের মাহাত্ম্য আমরা বুঝতে নাও পারি, কিন্তু মায়ের মাধুর্য সেটা তো আমরা বুঝতে পারবো। পত্নী বিয়োগের পর কেদারনাথ দত্ত আর বিবাহ করবেন কি না জিজ্ঞাসা করায় মা বললেন, হ্যাঁ গো, বিয়ে করবে বই কি। ভক্তের বংশবৃদ্ধি হলে তবে তো সংসারের মঙ্গল হবে। কি মানে লজিক্যাল কথা। মানে ভক্ত মানে সৎ মানুষের বংশবৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি হলে তবে তো সংসারের মানে জগতের মঙ্গল হবে। সংসার তো জগতের ইউনিট। পত্নীর সঙ্গে কীরূপ ব্যবহার করব? উমেশচন্দ্র দত্ত মাকে জিজ্ঞেস করেছেন। মনে করবে যে জগদম্বাই তোমার সেবা করবার জন্য তোমার পত্নী রূপে এসেছেন। মা বলতেন, যা হয় না ধনে জনে, তা হয় ক্ষণের গুণে। এই যে কালকে একটা বিশেষ সময়ে আমরা এক বিশেষ ভাবতরঙ্গে সবাই ভেসে গেলাম। বাঁকুড়ার রামতার এইবার যে কথাটা, বাঁকুড়ার রামতারণের দীক্ষার পর
মা আশু মহারাজকে বললেন, যদি সৃষ্টি রাখতে চাও আর লোক এনো না। কি অদ্ভুত কথা! এ কথার মানেটা কে বুঝবে? এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে ব্র্যাকেটে, তাৎপর্য। মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করলে অব্যর্থ মুক্তি, মুক্তি হলে আর জন্ম হবে না, ফলে সৃষ্টি বন্ধ হয়ে যাবে। আর কালকে আমরা যে কথা দিয়ে শুরু করেছিলাম, ওই কথাটা তো আমরা আগেও শুনেছি। উদ্বোধনে মায়ের বাড়িতে কালকে আর একটা জিনিস ভাল লেগেছে। কাকে বেশ কথাটা বললাম, সে বলল তাই, ও পিয়ালিকেই বললাম। ওই সরলাবালা সরকারের নাতনি হচ্ছে কাবেরী। তো ও খুব অবাক হয়ে বললো, হ্যাঁ তাই? আমি বললাম হ্যাঁ গো, মানে ওই ভারতী প্রাণা মাতাজি উনি নন, সেটা ও তাই জিজ্ঞেস করলো। বললাম না, ওই আনন্দবাজার পত্রিকার সঙ্গে যে সরকার ফ্যামিলি যুক্ত, সেই ধারার কাবেরী সরকার। তারপর এবার শোনো, তা মায়ের বাড়িতে মা শুয়ে শুয়ে কথা বলছেন ভক্ত মহিলাদের সঙ্গে। সবাই মা আর কি তাদের সঙ্গে বলছেন যে প্রথমে শুরু হয়েছে মেয়েটি তার বাচ্চাকে নিয়ে আসেনি। মা বলছেন, তাকে নিয়ে এলে না, সব ভালো আছে তো, মেয়েকে আনোনি? তা ভক্ত মহিলাটি বলছে, মা এলে মানে মেয়েকে আনলে মেয়ে বড্ড জ্বালাতন করে। তখন মা বলছেন, ও মা, জ্বালাতন কই? আমি তো কিছু বুঝি না। এই যে রাধিকে দেখছো, ও কি কম বিরক্ত করেছে? ছোট ছোট ছেলে মেয়েরা একটু দুষ্টুমি তো করবেই, ওর মা তো পাগল, ওর যত কিছু আবদার আহ্লাদ সব আমার কাছেই। আর কি যে বায়না! মায়ের এই কথাটা খুব সুন্দর। কথায় বলে না, ভিজে চিনি শুকিয়ে খাবো, শুকনো চিনি ভিজিয়ে খাবো। মানে এই মুহূর্তে এটা চাই তো পর মুহূর্তে তার বিপরীতটা চাই। সেই রকম বায়না রাধির। বায়না না মেটাতে পারলে শুরু করে দিত চিৎকার কান্না। কত কিল চর্চে আমাকে দিয়েছে কি বলবো। আমার উপরে রাধির অত্যাচার দেখে আমার মা অস্থির হয়ে যেত। গজর গজর করে বলতো, নিজের পেটের তো একটা হলো না, যত সব পরের ঝঞ্ঝাট নিয়ে কেমন করে যে তুই হাসি মুখে থাকিস বাপু, তা বুঝি নে। আমি আবার মাকে কত রকম বলে তবে শান্ত করতাম। কথাগুলো বলে মা একটু চুপ করে থাকলেন। ওই সময়ে একটি ভক্ত মেয়ে হাসতে হাসতে, বিলাসপুরের দিদি, আজকে অনেক পরে তুমি, হাসতে হাসতে বললে, আচ্ছা মা, আজ যদি দিদিমা থাকতেন তাহলে আরও কত অধৈর্য হতেন। আজ কত ছেলে মেয়ে মা মা বলে এসে আপনাকে এত বিরক্ত করছে। আমরাও তো আপনার পেটে হইনি, তা বলে কি আমরা আপনার ছেলে মেয়ে নই? এ কথা শুনেই মা উঠে বসলেন। এতক্ষণ বেশ শুয়ে শুয়ে কথা বলছিলেন। অধীর অস্থির হয়ে তপ্ত স্বরে বললেন, মা তপ্ত স্বরে বলছেন, কি বললে? আমার পেটে হওনি? তবে কার পেটে হয়েছ? আমার ছেলে মেয়ে নও, তবে কার ছেলে মেয়ে? আমি ছাড়া মা আর কেউ আছে নাকি? সব মেয়ের ভিতরেই আমি, সব মায়ের মধ্যেই আমি রয়েছি। যে যেখান থেকেই আসুক সবাই আমার ছেলে মেয়ে, এটা সত্যি সত্যি জানবে। মা বলে ডেকে যারাই আমার কাছে আসে তারা সবাই আমার ছেলে মেয়ে। আমার মাও শেষ জীবনে বুঝেছিলেন নরেন, রাখাল, শরৎ, সারদা, যোগেন, নিরঞ্জন, গিরিশবাবু, নিবেদিতা এদের দেখে তাদের মা ডাক শুনে কত খুশি হয়েছিলেন। যাই হোক, পরে শোনা যাবে। তাদের মা ডাক শুনে কত খুশি হয়েছিলেন মা। বলতেন, আহা, আমার মনের স্বাদ মা দুর্গা এতদিনে মিটিয়েছেন। আমার শারুর কত ছেলে মেয়ে, ওরা যখন আমাকে দিদিমা বলে ডাকে আমার প্রাণটা জুড়িয়ে যায়। ওরা যখন আবদার করে, আমার কাছে খেতে চায়, কথা বলে, গল্প করে, তখন কত যে আনন্দ হয় আমার, তা কি করে বলবো। মা কত খুশি হয়ে ছেলেদের নাড়ু মুড়ি দিতেন। তা যাই হোক, এইসব বলছেন, মায়ের মুখে কি যে তৃপ্তি, বলছেন শ্রী শ্রী মা। তখন দেখেছি, তখন অবশ্য মেয়েরা এত ছিল না। আর জয়রামবাটিতে
মেয়েরা এত যেত না। এইসব হচ্ছে কথা মা বলছেন, শ্রী শ্রী মা বলছেন। কিন্তু যাবার সময় আমার মা হওয়া দেখে বড় আনন্দ নিয়ে গেছেন গো। তা এই কথাটা শুনলে আমাদের মতন সীমাবদ্ধ কুয়োর ব্যাঙ সে কি করে সমুদ্রের ব্যাঙের মতন বুঝবে? কি করে সে বুঝতে পারবে আমার মা হওয়া দেখে? মানে ওই সকল শিষ্যা, গুরুপত্নী, এই তাই মা আবার পরিষ্কার বলে দিয়েছেন, পাতানো মা নয়, গুরুপত্নী মা নয়, কথার কথা মা নয়, সত্যিকারের মা, আদ্যা শক্তি মহামায়া জগৎ জননী, যিনি ঠাকুরকেও ধারণ করেছেন। যে মেয়েটি মাকে প্রশ্ন করেছিল সে বোধহয় একটু সংকুচিত বোধ করছিল। মা থামতেই মায়ের পা ধরে সে খুব কাঁদতে লাগলো। মা তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, এখনো সময় আসেনি মা সব কিছু বুঝে নেবার। মা এবার বলে দিচ্ছেন, কেন আমরা বুঝতে পারি না? তাই তো আমার ছেলে মেয়েরা অবুঝের মতো কথা বলে, সময় হলেই সব বুঝতে পারবে। আসলে আমরাও তো আপনার পেটে হইনি, এই কথাটা মায়ের কাছে ছিল অসহ্য। মহিলাটি বারবার ক্ষমা চাইছিল। মা ক্ষমার মূর্তি হয়ে হাসছিলেন আর তাকে বোঝাচ্ছিলেন, তাও তো আমরা কালের এতটা দূরত্বে দাঁড়িয়ে আছি যে ঠাকুরের ওই কথা ঝপাং ঝপাং করে পাড় ভাঙবে, তখন লোকে টের পাবে। ওই যে কালকে তাই বারবার মনে হচ্ছে যে সাঁঝের প্রদীপ জেলে গ্যাসের বাতি জ্বলা কলকাতার শহরে একটা ধনী গৃহস্থ ঘরের ঠাকুর ঘরে নররূপী নারায়ণ, শিলারূপী নারায়ণের পূজা করছেন। তাকে ঘিরে সতী সাধ্যী পবিত্র মেয়েরা বসে আছে। সেই মেয়েদের তিনি রামায়ণ কথা, পুরাণের কথা, কৃষ্ণ কথা শোনাচ্ছেন। তারা জানেও না, তাদের কোনো জানবার আগ্রহও জাগেনি, কিন্তু তারা ওই স্রোতে ভেসে যাচ্ছে। অবতারের যে এক বিরাট তরঙ্গ, সেই তরঙ্গের মধ্যে তারা পড়েছে। এই অনন্ত জগতে এই তরঙ্গের মধ্যে আমরা যারা পড়েছি তারাই সব কলির প্রভাব থেকে মুক্ত হয়ে চলেছি, ওই মাগুর মাছটার মতো। তা এইবার আমরা তো বুঝছি না, কিন্তু আমরা না বুঝলে কি হবে? ব্রহ্মগোপাল দত্ত তিনি বলছেন, প্রভবানন্দ একটি চিঠিতে আমাকে লিখেছিলেন, শ্রী শ্রী মা সম্বন্ধে একটি কথা জানাই। পূজনীয় হরি মহারাজের কাছে শুনেছি। সেই হরি মহারাজ তুরীয়ানন্দ, যিনি কাশীপুরে ঠাকুরকে দেখে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলেছিলেন, ঠাকুর বলছেন তার এত কষ্ট তত কষ্ট, বলেছিলেন কিন্তু আমি তো দেখছি আপনি আনন্দ সাগরে ভাসছেন। কি অপূর্ব তার দৃষ্টি, কি অন্তর্ভেদী দৃষ্টি তার, কি দূরদৃষ্টি, কি আর্ষ দৃষ্টি, মানে ঋষি থেকে আর্ষ, কি অপূর্ব সেই দৃষ্টি, তার দর্শন। শ্রী শ্রী মা, এটা মানে ইংলিশে যাকে ভিশন বলা হয়। শ্রী শ্রী মা সম্বন্ধে একটি কথা জানাই। পূজনীয় হরি মহারাজের কাছে শুনেছি শ্রী শ্রী মা সর্বদা সমাধিস্থ অবস্থায় থাকতেন, অথচ বাহ্যিক সব কাজকর্ম করতেন। তার মন বিশুদ্ধ চক্রের নিচে নামত না, ইহাই বিশেষ আশ্চর্য। একদিন বাবুরাম মহারাজ এসেছেন বাগবাজারে মায়ের বাড়িতে। সঙ্গে আছেন মহারাজের সেবক স্বামী বরদানন্দ। মায়ের বাড়ির দরজায় ঢোকবার আগে বাবুরাম মহারাজ চৌকাঠে মাথা রেখে প্রণাম করলেন এবং বরদানন্দ স্বামীকেও ওইভাবে প্রণাম করতে বললেন। বরদানন্দ একটু ইতস্তত করছেন, তাই দেখে বাবুরাম মহারাজ বলছেন, ওরে বেটা, জানিস ওপরে কে আছেন? এবার দুখানা হাত আর মুন্ডমালাটি রেখে এসেছেন, তাই চিনতে পারছিস না। যেমন বাবুরাম মহারাজই একবার কোন ব্রহ্মচারীকে পাঠিয়েছেন উদ্বোধনে, উদ্বোধন থেকে সে কালীঘাটে যাবে মা কালীকে দর্শন করতে। শরৎ মহারাজ বলছেন, আগে আগে মাকে প্রণাম করে যাও, জ্যান্ত জীবন্ত কালীকে দর্শন করে তারপর যাও। তখন বাবুরাম মহারাজকে সে জিজ্ঞাসা করছে, বাবুরাম মহারাজ বলছেন, হ্যাঁ ঠিকই বলেছে। তো
তো তারা তাদের দৃষ্টিতে সেটা প্রতিভাত হচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি না। লালজি শিলারূপে রয়েছেন, কমলা মায়ের সঙ্গে তার কত খুনসুটি, তার কত কথা, কত আবদার। ওই যে ভারতী মা বলেন না, আমরা পোড়া চোখে না পাই দেখতে, না পাই শুনতে। আমরা কি আদর যত্ন করি না? তাও এত লাগানো ভাঙানো, তাও এত রকম এর কাছে ওর কাছে চেয়ে চেয়ে খাওয়া। এই যে কচুরি খেতে চাওয়া, কড়াইশুটির কচুরি, মায়েদের জিজ্ঞেস করছি, মা তোমরা তো করে দিয়েছো। মা বলছে করেছি মানে? তাও ওই ভক্তদের কাছে চেয়ে তিনি ভক্তদের আনন্দ দেন। আমরা তাকে কি দিতে পারি? কিছুই তো দিতে পারি না। তিনি দেন, তারপর সেটাই তিনি গ্রহণ করেন। ওই সেই গানটা আছে না, এরে ভিখারি সাজায়ে কি রঙ্গ তুমি করেছ। যাই হোক, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আজকে এই অবধি শুনলাম। মায়ের কথার তো শেষ নেই, তার শুরুও নেই, শেষও নেই। আর ওই গানটা সবাই শুনো ইউটিউবে, ওগো কিশোর তোমার দ্বারে পরানো মম জাগে। এই যে দোল, স্পন্দন, দোল মানে দোলা, সেই অর্থে যদি আমরা ধরি, আমরা যখন প্রথম ক্লাস 7-এ উঠে, আমাদের সময় ক্লাস 7-এ তো প্রথম ওই ভৌতবিজ্ঞান বলে একটু ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো হতো। সেখানে ওই অণুপরমাণুর চ্যাপ্টার পড়তে গিয়ে তখন আমার মনে হয়েছিল, তার মানে স্থির বলে তো কিছু নেই, সব কিছুই তো স্পন্দিত হচ্ছে। আর তারপরে যখন কথামৃত পড়ছি, তখন দেখছি যে তিনি দেখছেন সবই এক, জড় বলে কিছু নেই, চৈতন্যময় কোষা কুশি, আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে। তাই তো, তা না হলে তুই কচুরি খেতে চায়, আর কিছু পেল না। 4টে কচুরি আর 5টা কচুরি, 4টে আলু, একটা রেখে দিয়েছি মিষ্টি দিয়ে খাবে বলে। আর দোলনটার ওপর আমার একটু রাগ আছে, দোলনটাকে নিয়ে আমি আর পারি না। তুই একটু আয়, এবার লালজির কাছে আয়, ঝামা পুকুরে আয় গান শোনাতে ঠাকুরকে। বাড়িতে একা একা শোনাচ্ছিস ঠিক আছে, কিন্তু এবার একটু আয় প্লিজ। আমি আলোকেও বলি, আর আমার গুরু বোন শাশ্বতীকেও বলি। মানে শাশ্বতী বেচারিও এত মানে অসুবিধার মধ্যে থাকে, ও স্কুলে পড়ায়, তারপর ওর শাশুড়ির অবস্থাও খুব সঙ্গীন, তাকে দেখাশোনা করতে হয়, তারপর বয়স তো আমাদের সবারই ক্রমবর্ধমান, সব সামলে তার পক্ষেও ছুটে ছুটে ব্যারাকপুর থেকে আসাটা মুশকিল হয়। তো যাই হোক, সেই স্পন্দন নৃত্যেরও বসে সুন্দর হলো বিদ্রোহী পরমাণু, পদযুগ ঘিরে জ্যোতি মঞ্জিরে বাজিল চন্দ্রভানু। তব নৃত্যেরও প্রাণবেদনায় বিবশ বিশ্ব জাগে চেতনায়। এই অস্থির চঞ্চল ছন্দের স্পন্দনেই সেটি এক অপূর্ব জগৎ সৃষ্টি হয়েছে, জগৎ রূপে প্রতিভাত হয়েছে। এ এক অপূর্ব প্রবাহ। এই প্রবাহের মধ্যে দিয়ে আমরা যেন সেই আলোর পথে চলতে থাকি। ঠাকুর চলেছেন নাচতে নাচতে, রামকৃষ্ণ বল নেচে নেচে চলো, ছবি বন্দ্যোপাধ্যায় গাইছেন। আমরা যেন সেইভাবে চলতে পারি। মা আমাদের আর তো মা মহামায়া রূপে তো আর আমাদের ভোলাবেন না, আর আমাদের ঘোরাবেন না, এ আশ্বাস তো তার কাছ থেকে আমরা পেয়েই আছি। মা আমাদের হাত ধরে নিয়ে চলেছেন। জয় মা, জয় রামকৃষ্ণ। গুরু কৃপা হি কেবলম।